নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, আজকে যে বিষয়টা আমি কথা বলতে চলেছি সেটা ডাইরেক্টলি টু দ্য পয়েন্ট, 100 দিনের কাজকে নিয়ে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে 2005 সালে কেন্দ্র সরকারের তরফ থেকে একটা ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি প্রোগ্রাম বেরোয়। সেটা পরবর্তীকালে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টিতে কনভার্ট হয় নামটা, এবং তারপরে ওটাকে ইমপ্লিমেন্ট করার জন্য একটি অ্যাক্ট পাস করানো হয়, যেটার নাম হলো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। স্বাভাবিকভাবে এই অ্যাক্টের আন্ডারে কিছু প্রসেসেস আছে, কিছু প্রসিজার আছে, যার ভিত্তিতে বা যেগুলোকে মেনে চাকরিগুলো দেওয়া হবে। সবকটা চাকরি এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে হবে এবং তারা 100 দিন ধরে চাকরি করবে। সারা বছরে 100 দিনের কন্ট্রাকচুয়াল চাকরি পাবে এবং সেই কাজের বিনিময়ে তারা কিছু উপার্জন করতে পারবে। এটা সিম্পল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। এইটা করার জন্যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং পঞ্চায়েতের প্রধান তাদের একটা দায়িত্ব থাকছে যে তারা কার্ড, যে ভেরিফিকেশন কার্ড তৈরি করতে হবে, যে আমরা এতজন আছে আমাদের এই পঞ্চায়েতে যারা যারা চাকরিটা করতে চায় বা এই কন্ট্রাকচুয়াল সার্ভিসেস গুলো দিতে চায়, তাদের একটা কার্ড তৈরি করতে হবে। আর সেই কার্ডের বিনিময় কতগুলো কার্ড হলো একটা জায়গা থেকে, অতগুলো কার্ড যদি হয়, ধরুন 10টা কার্ড হলো, তো 10টা কার্ড 10টা লোক 100 দিন ধরে কাজ করবে, তাহলে 1000 দিনের অ্যাপ্রক্সিমেটলি আমি টাকা পাঠাবো, কেন্দ্র টাকা পাঠাবে। এটা সিম্পল হিসেব। কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের, তিনি আজকে থেকে ধর্ণা দিচ্ছেন, ধর্ণায় বসছেন, তিনি প্রতিবাদ করছেন, তিনি দাবি করছেন। কি দাবি করছেন? দাবিটা বহুত দিনের দাবি, কিন্তু আজকে জিনিসটা আর নাকি সহ্যের সীমা অতিক্রম করে গেছে, তাই উনি আজকে আবার রাস্তায় বসছেন। উনি বলছেন যে কেন্দ্রীয় সরকার বা এই প্রেজেন্ট কেন্দ্রীয় সরকার 100 দিনের বকেয়া টাকা দেয়নি রাজ্যকে। এই দাবিতে উনি আজকে রাস্তায় নামছেন। এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট গল্প আপনাদের শোনাতে চাই, যেটা আমরা হয়তো সকলেই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছি কোনো না কোনো সময়। আমরা যখন অনেক ছোট ছিলাম, বাড়ি থেকে যখন বাড়ির লোকেরা কিছু টাকা দিয়ে বাড়ির থেকে কোনো জিনিস কিনে আনতে পাঠাতো, তার একটা হিসেব বাড়িতে এসে দিতে হতো। যে ধরুন 100 টাকা দিল, দিয়ে বলো 2টো পাউরুটি, 2টো ডিম, 4টে কলা, একটা দুধের প্যাকেট, ওগুলো একটু কিনে নিয়ে এসো। তো যখন আমরা কিনে নিয়ে আসতাম, ফেরত এসে যে টাকাটা বাকি থাকতো সেটা দিতে হতো। আর এটা খুব এটা খুব ন্যাচুরালি আমাদের মধ্যে গ্রো করে যায় এবং আমাদের সকলের মধ্যেই গ্রো করে যায় যে কি করে যে টাকাটা আমরা নিচ্ছি সেটার প্রতি অ্যাকাউন্টেবল থাকা যায়। আমরা ওটাকে আলাদা করে শিখি না, ওটা সাবকনসিয়াসলি আমাদের মধ্যে ঢুকে যায় যে যে টাকাটা নিলাম তার একটা হিসেব দিতে হয়। কিন্তু হিসেব না দিলে প্রশ্নের সম্মুখীন হতে হতো। এই রাজ্য সরকার কেন্দ্রের কাছ থেকে প্রচুর টাকা এই 100 দিনের কাজ নামে নিয়েছে, প্রচুর টাকা 100 দিনের কাজের নামে নিয়েছে। কিন্তু কেন্দ্র সরকার যখন হিসেব চাইছে, রাজ্য সরকার হিসেব দিতে নারাজ। আর এটা একবার নয়, দুবার নয়, বারংবার চেয়েছে, কিন্তু আমাদের কেন্দ্র সরকারকে আমাদের রাজ্য সরকার এই উত্তর দেয়নি। অতএব টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। এটা খুব স্বাভাবিক নয়? আজকে যদি আমাকে বাড়ির লোক কিছু টাকা দেয় আর আমি যদি সেটা হিসেব না দিই, তাহলে কি বাড়ির লোক বারে বারে দিয়ে যাবে? এই থেকেই তো ট্রাস্ট তৈরি হয়, এই থেকেই তো অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয়। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়, তিনি বলছেন যে রাজ্যে আর কেন্দ্রের মধ্যে একটা যুদ্ধ চলছে, ফেডারাল স্ট্রাকচার নাকি ভেঙে গিয়েছে, বারে বারে এভাবেই বলে। তো যদি সত্যি করে ফেডারেল স্ট্রাকচারটাকে শক্ত রাখতে হয়, তাহলে কিসের বিনিময় থাকে? সেটা তো বিশ্বাস, ট্রাস্টের বিনিময় থাকে। আর সেই ট্রাস্টটা তো কোনো বাইরের দোকান থেকে 100 গ্রাম কিনে আনা যায় না, ওটা তো তৈরি করতে হয়। আর যেখানে তৈরি করার জায়গা, যে আপনি যে টাকাটা নিয়েছেন সেই টাকাটার হিসেব দিন, পরবর্তী আবার আমরা টাকা দেব, কিন্তু সেই জায়গায় আমি দিচ্ছি না। কেন দিচ্ছি না? তার একটা কারণ আছে। তার কারণ হচ্ছে আমাদের এই লুটের রাজ্যে, যেখানে প্রায় সকলেই লুটে পুটে খাওয়ার চেষ্টা করছে, সেই রকম একটা সিচুয়েশনে প্রচুর ফেক কার্ডস তৈরি করা হয়েছিল এবং সেই ফেক কার্ডসের জন্য প্রচুর টাকা নয় ছয় হয়েছে। অতএব কোনো হিসেব নেই। অথচ উনি বারংবার করে বলে আসছেন যে আমাকে টাকা দাও। আর সাধারণ নাগরিকদের উনি বলে যাচ্ছেন যে কেন্দ্র টাকা পাঠাচ্ছে না বলে আমি আপনাদের জন্য কিছুই করতে পারছি না।
এটা আমার দোষ নয়, এটা কেন্দ্র সরকারের দোষ। উনি টাকা না দিলে আমি কোথা থেকে দেব? কিন্তু সত্যি কথাটা হচ্ছে এই যে যখন দিয়েছিল তখন সেটাকে ৯/৬ করা হয়েছিল, সেই কথাটা কিন্তু উনি একবারের জন্য বলছেন না, স্বাভাবিকভাবেই। তো কিছুদিন আগে উনি 7 দিনের একটা আলটিমেটাম দিয়েছেন কেন্দ্র সরকারকে, যদি 7 দিনের মধ্যে টাকা না আসে তাহলে কিন্তু আমি ধর্নায় বসবো, অ্যাজ ইফ সামবডি কেয়ারস। সাধারণ মানুষ তো কেয়ার করবে, তার কারণ হচ্ছে এরকম যদি একটা ধর্না হয় তাহলে সাধারণ মানুষের যেটা কমিউনিকেশন, ট্রান্সপোর্ট, এসব জায়গাতে একটা সমস্যার সম্মুখীন হবেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের কি করে এটা যায় আসবে? টাকা দিলে টাকার হিসেব দেয় না তো টাকা দেবে কেন? সিম্পল ব্যাপার। এই ধর্নার যে রাজনীতি, যে আমাকে টাকা দিচ্ছে না, আমি খুবই নিরীহ, আমাকে বঞ্চিত করা হচ্ছে, এই যে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে, এই ন্যারেটিভটার উপরে ভিত্তি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অলরেডি ইলেকশনের আগে বা এই পুজো পার্বণের আগে এই রাজভবনের সামনে বহুদিন ধরে ধর্ণা দিয়েছিলেন। তো উনি নাকি রিসেন্টলি বলেছেন যে আমি যে ধর্ণা দিয়েছিলাম সেটা আমি বন্ধ করতাম না, আমি তুলতাম না, যদি না আমাদের পার্টির সুপ্রিমো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে রিকোয়েস্ট করলেন, তাই আমি সরে গেলাম। এই কথাটা বলার পেছনে উদ্দেশ্যটা আপনারা বুঝতে পারছেন? এই কথাটা বলার পেছনে উদ্দেশ্যটা হচ্ছে এই যে একটু খোঁটা মারলাম দিদিমণিকে, যা আমি কিন্তু ধর্নাটা করে ঠিক করছিলাম, আপনি আমাকে বললেন ধর্না তুলে নেওয়ার জন্য, সেটা আপনার ভুল সিদ্ধান্ত হয়েছিল। আর আজকে আপনি আবার 7 দিনের একটা আলটিমেটাম দিয়ে বলছেন না করলে আমি ধর্নায় দেব, তাহলে ওই কথাটাই তো আমি বলেছিলাম, তো আপনি আমার কথাতেই ফেরত চলে এলেন। তো এটা একটা কোল্ড ওয়ার চলছে, তৃণমূলের মধ্যে ভাইপো ভার্সেস দিদি। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটি ধর্ণা মঞ্চ তৈরি করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারা, তিনি সেই ধর্ণা ওখানে দেওয়া শুরু করলেন এই সো কল্ড বকেয়ার টাকা না পাওয়ার জন্য 100 দিনের কাজের। সেই ধর্ণাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রিকোয়েস্টে তোলা হলো, এবং তারপরে আবার কিছুদিন পরে, কিছু মাস পরে মমতা বন্দ্যোপাধ্যায় একই কাজ করার জন্য বলছেন। তাহলে সেই দিনকে বারণ করলেন কেন? এই প্রশ্নটা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় করে বসলেন, ক্যামেরার সামনে বললেন, অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন যে উনি সেদিনকে বলেছিলেন, তাই আমি ওনার কথা, উনি সবার উপরে, তাই আমি তুলে নিয়েছিলাম। মানে খোঁটাটা মারছো আর কি। সকলেই বুঝতে পারে, যারা বুঝতে পারে না তাদেরকে আমরা সবাই বুঝিয়ে দেব। আর যেহেতু আজ থেকে সেই ধর্নাটা হওয়ার কথা, ইনফ্যাক্ট প্রথমে যখন মাননীয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ধর্নাটা হবে, সেদিনকে 1 তারিখ পড়ছিল। আর ঘটনার চক্রে এই বাজেট অধিবেশনের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু দিল্লি যেতে হতো। আফটার অল তো একটা এমপি না। উনি পারপাসলি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্নায় সামিল হতে চাইছেন না। তার কারণ ওই যে বললাম, ইগো ক্ল্যাশ। আমি আগেই বলেছিলাম, তুমি সেই সময় আমাকে চুপ করিয়ে দিয়েছিলে, আজকে তুমি করছো আমি যাব না, এই তো বাংলা কথা। আর যখন মমতা বন্দ্যোপাধ্যায় দেখলো যে না আমাকে একটু চাপে রাখছে, ভাইপো আমাকে একটু চাপ দিচ্ছে, তো আমি করলাম কি 7 দিনের আলটিমেটাম একটু 8 দিন করে দিলাম, আমি আজ থেকে করব। তাতে ভাইপো আবার দিল্লি থেকে কলকাতায় ফিরে আসবে। তাহলে এখন তো আমার সামনে আসতেই হবে, কেন ভাইপো কলকাতায় আছে অথচ দিদির সঙ্গে ধর্নায় বসছে না, এটা ঠিক হজম হচ্ছে না, বা এটা হয়তো ঠিক এখন উনি মেনে নিতে পারেননি। তো এই যে একটা দুদিক থেকে দড়ি টানাটানি চলছে, যে কার কথাটা আলটিমেট কথা হয়ে দাঁড়াবে, এটা যেভাবে আমরা বুঝতে পাচ্ছি পার্টির বাইরে থেকে, পার্টির ভেতরের লোকেরাও বুঝতে পারছে। শুধু ওনারা যে বলছেন যে সিপিএম এর মধ্যে ভাঙাভাঙি হয়ে গেছে, বিজেপির মধ্যে ভাঙাভাঙি হয়ে গেছে, না, তৃণমূল কংগ্রেসের মধ্যে ভাইপো ভার্সেস দিদির ব্যাপারটা অত্যন্ত ক্লিয়ার। আজকের তারিখে একটা টাগ অফ ওয়ার চলছে যে কে জিতবে, কার কথা হবে শেষ কথা। আর সেটা এই ধর্ণা মঞ্চ থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে বলবেন এই বিষয় সম্বন্ধে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, একটা নতুন ইস্যু নিয়ে। সঙ্গে থাকুন, আর যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ।